আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ, কারণ তোমাদের সামনে হচ্ছে নির্বাচনী পরীক্ষা। যদি নির্বাচনী পরীক্ষার ডেট আসতে দেরি হয় তাহলে আমরা তোমাদের একটা অবজেক্টিভ পরীক্ষা নিব। সেই আলোকে আমি আজকে তোমাদের অধ্যায় 5 থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, অধ্যায় 5 হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তোমরা জানো অধ্যায়টা বড়, এখান থেকে অনেক এমসিকিউ হয়, সবগুলো আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে তোমাদের এখানে আলোচনা করছি। হ্যাঁ, প্রথমেই দেখো, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি? ঠিক আছে, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি? পুষ্টি উপাদান কয়টি? ঠিক আছে, তোমরা জানো যে মোট উপাদান আছে 60টি। হ্যাঁ, এই 60টি উপাদানের মধ্যে আবার 16টি উপাদান হচ্ছে আমাদের জন্য এবং উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন। আমাদের জন্য না, উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন। এই 16টি উপাদানের অভাবে উদ্ভিদের বিভিন্ন রকমের রোগ হয়। ঠিক আছে, কোনোটি উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন, কোনোটি কম প্রয়োজন। ঠিক আছে, তাহলে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি? অ্যান্সার হবে 16টি। তারপরে দেখো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? ঠিক আছে, ভিটামিন ডি অল্টার কোশ্চেনও থাকতে পারে। হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে তোমরা জানো, তোমাদের বইতে আছে, ভিটামিন ডি এর অভাবে তো আমাদের হবে রিকেটস। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে হবে রিকেটস রোগ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, কোন শর্করা দেহে সর্বাপেক্ষা দ্রুত শোষিত হয়? ঠিক আছে, তোমরা জানো কোন শর্করাটি দেহে দ্রুত শোষিত হয়। আমরা জানি যে শর্করার প্রকারভেদ থেকে তোমরা দেখেছো যে মনোস্যাকারাইড, যেটা মনোশর্করা, সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত শোষিত হয়। হ্যাঁ, এখানে মনোস্যাকারাইডের উদাহরণ হিসেবে আছে মধু। সুতরাং মধু এবং আছে হচ্ছে ফলের জুস। ঠিক আছে, ফলের রস বা আমরা যেটাকে জুস বলি, এটা হচ্ছে খুব দ্রুত শোষিত হয়। ঠিক আছে, মধু এবং ফলের জুস সবচেয়ে দ্রুত শোষিত হয়। তার মানে এগুলো খেলে আমাদের খুব দ্রুত কী হবে? ক্ষুধা লেগে যাবে, আমরা ক্ষুধার্ত হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, বৃহদান্তের অংশ কোনটি? ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে আমি দেখি, বৃহদান্তের অংশ কোনটি? ঠিক আছে, ধরো তোমার অপশনে অনেকগুলোই দেওয়া আছে, ডিওডেনাম, তারপরে সিকাম, জুজেনাম, ইলিয়াম। ঠিক আছে, আমরা জানি ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে ডিওডেনাম, জুজেনাম, ইলিয়াম, আর বৃহদান্তের অংশগুলো হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। ঠিক আছে, তাহলে 3টাই লিখে রাখো যাতে তোমার জন্য সুবিধা হয়। সিকাম, তারপরে হচ্ছে কোলন এবং এরপরে হচ্ছে মলাশয়। হ্যাঁ, সিকাম, কোলন, মলাশয়, এই 3টাই হচ্ছে বৃহদান্তের অংশ। আর ক্ষুদ্রান্তের অংশ বললাম ডিওডেনাম, জুজেনাম, ইলিয়াম। তাহলে নিচে লিখে রাখো, ক্ষুদ্রান্তের অংশ কয়টি? ক্ষুদ্রান্তের অংশ কোনটি?
ক্ষুদ্রান্তের প্রথমেই হচ্ছে ডিওডেনাম, হ্যাঁ, ডিওডেনাম, তারপরে হচ্ছে জুজেনাম, জুজেনাম, তারপরে হচ্ছে ইলিয়াম, ঠিক আছে, ইলিয়াম, হ্যাঁ, ডিওডেনাম, জুজেনাম এবং ইলিয়াম। এরপরে দেখো ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে? ভোজ্য তেলে থাকে ভিটামিন ডি, ঠিক আছে। আচ্ছা, ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে? ভোজ্য তেল হচ্ছে আমরা যে তেলটা খাই, হ্যাঁ, ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে? ঠিক আছে, ভোজ্য তেলে থাকে আমার ভিটামিন ডি, হ্যাঁ, ভোজ্য তেলে থাকে ভিটামিন ডি, ঠিক আছে। এরপরে দেখতে পারো ভোজ্য তেলে থাকে কোন গ্রন্থিতে গলগণ্ড হয়? ঠিক আছে, কোন গ্রন্থিতে, কোন গ্রন্থিতে গলগণ্ড হয়? হ্যাঁ, একটা গ্রন্থি আছে যেই গ্রন্থিটা ফুলে গিয়ে গলগণ্ডের সৃষ্টি করে, হ্যাঁ, কোন গ্রন্থিতে গলগণ্ড হয়? আমরা জানি এটার অ্যান্সার হবে থাইরয়েড, হ্যাঁ, এটার অ্যান্সার হবে থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েড গ্রন্থিতে গলগণ্ড হয়, ঠিক আছে। এরপরে দেখতে পারো সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটি রাসায়নিক পরিবর্তন ঘটায়? ঠিক আছে, ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য, কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, দেখো, ভিটামিন ডি সংশ্লেষণের জন্য, হ্যাঁ, সূর্যের আলো ত্বকে অবস্থিত, সূর্যের আলো, সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটি রাসায়নিক পরিবর্তন ঘটায়? হ্যাঁ, ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? রাসায়নিক পরিবর্তন, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন ঘটায়, ঠিক আছে। ভিটামিন ডি, আমরা জানি যে আমাদের দেহে ভিটামিন ডি সংশ্লেষ হওয়া প্রয়োজন, এই জন্য সূর্যের আলো আমাদের গায়ে লাগাতে হবে। ভিটামিন ডি সংশ্লেষণের জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? এটা হলো তো, এটার অ্যান্সার হবে তোমার দেহের কোলেস্টেরল, ঠিক আছে, এটার উত্তরটা হবে কোলেস্টেরল, কোলেস্টেরল, ক্লিয়ার? আচ্ছা, রাসায়নিক পরিবর্তন ঘটায়, এটা হবে কোলেস্টেরল। এরপরে দেখো কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? অনেক ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। কোনটির অভাবে ফুলের লিখে ফেলছি, হ্যাঁ, কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? তোমরা জানো, তোমাদের বইতে দেয়া আছে বেশ কটা উপাদান, হ্যাঁ, রশ্মিকারটা মুছে দিও, হ্যাঁ, কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? এটা হচ্ছে আমার বোরন, ঠিক আছে, বোরন বি, হ্যাঁ, বোরনের চিহ্ন হচ্ছে বি। এই ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় বোরনের অভাবে, ঠিক আছে। গাছটা খালি বাড়বেই আর বাড়বেই, কখনোই এতে ফুল ফুটবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বেরিয়াম এক্স রের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়? বেরিয়াম এক্স রে,
বেরিয়াম এক্স রের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা হয় এইটা হবে তোমার বেরিয়াম এক্স রে। তুমি জানো যে এটা দিয়ে আমরা তোমার বইতে দেয়া আছে, এটার অ্যান্সার হবে আলসার। ঠিক আছে, আলসার রোগটা নির্ণয় করার জন্য এই বেরিয়াম এক্স রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে তুমি দেখতে পারো উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি? ঠিক আছে, মূলের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হচ্ছে ফসফরাস। ঠিক আছে, আচ্ছা এটা লিখি। উদ্ভিদের মূল বাড়বে, হ্যাঁ, উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি? হ্যাঁ, অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কি? ঠিক আছে, আমি আগেই বলেছি যে ফসফরাস হচ্ছে মূলের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। হ্যাঁ, এবং ডাইব্যাক রোগ একটা রোগ আছে যেটা আমি বলেছিলাম, এই ডাইব্যাক রোগটা হয় ফসফরাসের অভাবে। ঠিক আছে, এরপরে আমি যদি এরকম একটা প্রশ্ন করি, কোন খাবারে ক্যালোরি মান বেশি হবে? ভাত, আলু, রুটি, খিচুড়ি? তাহলে তুমি বুঝতেই পারছো, খিচুড়ি রান্না করতে গেলে তোমার চাল লাগবে, ডাল লাগবে, তাহলে তোমার অ্যান্সার হবে খিচুড়ি। ঠিক আছে, এরপরে দেখো, অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হতে পারে? আবদ্ধ স্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাহলে তোমার দেহে ভিটামিন ডি এর অভাব ঘটবে। হ্যাঁ, ঠিক আছে, ভিটামিন ডি এর অভাব ঘটবে। কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? ঠিক আছে, হরমোন নিঃসরণ হয় আমরা জানি অগ্ন্যাশয় থেকে বেশ পরিমাণ। ঠিক আছে, কোন গ্রন্থিটি, এটা আমি লিখছি, কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? হরমোন নিঃসরণের জন্য দায়ী। হ্যাঁ, কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? এটা তোমার অ্যান্সার হবে অগ্ন্যাশয়। ঠিক আছে, অগ্ন্যাশয়, কারণ তুমি জানো অগ্ন্যাশয় থেকে অনেকগুলো হরমোন আমার নিঃসৃত হয়। মেন হলো ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন। ঠিক আছে, এরপরে দেখো, অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটি আবশ্যক? অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন করার জন্য তোমার দরকার হবে মলিবডেনাম। ঠিক আছে, এটা লিখি কারণ এটা নতুন একটা অবজেক্টিভ, এটা আগে দেখিনি। হ্যাঁ, এটা এসেছে তোমার যশোর বোর্ড 20 সালে। ঠিক আছে, অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটি আবশ্যক? ঠিক আছে, কোনটি লাগবেই? কোনটি আবশ্যক? অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটি আবশ্যক? তোমার অ্যান্সার হবে এমও। এমও মানে হচ্ছে মলিবডেনাম, তুমি জানো। ঠিক আছে, আচ্ছা, মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে কোনটি? মিশ্রগ্রন্থি, ঠিক আছে, মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে অ্যামাইলেস। ঠিক আছে, এরপরে দেখো, তমাল প্রতিবেলা 50 গ্রাম চাউলের ভাত, 50 গ্রাম মাংস এবং 20 গ্রাম মাখন খায়। সে কত কিলো ক্যালোরি গ্রহণ করে? 50 গ্রাম চাল মানে 4 5 20, হ্যাঁ 200। 50 গ্রাম মাংস মানেও 200, 200 400, আর খায় হচ্ছে 20 গ্রাম মাখন।
তাহলে 9 দুগুণে 18, ঠিক আছে, 180। তাহলে 400 আর 180, তাহলে 580 কিলো ক্যালোরি গ্রহণ করে। হ্যাঁ, এইরকম কোশ্চেন তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, খাদ্য পিরামিডের নিচের স্তরে খাদ্য উপাদান কোনটি? খাদ্য পিরামিডের নিচের স্তরে কোনটি থাকে? খাদ্য পিরামিডের নিচের স্তরে কোনটি থাকে? ঠিক আছে, কোনটি থাকে? তোমরা জানো খাদ্য পিরামিডের একদম নিচে থাকে শর্করা, ঠিক আছে। আর যদি বলি সবচেয়ে উপরে, তখন হবে স্নেহ, ঠিক আছে। খাদ্য পিরামিডের নিচের স্তরে থাকে শর্করা, উপরের স্তরে থাকে স্নেহ। এরপরে দেখো, শ্বেতসার সহজে হজম হয়। কোন খাদ্যে শ্বেতসার সহজে হজম হয়? এটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে ভাত ও সিদ্ধ আলু। হ্যাঁ, গম ও চালের চেয়ে ভাত ও সিদ্ধ আলু তোমার সহজে হজম হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, উদ্ভিদের মূল বর্ধনের প্রয়োজনীয় উপাদান কোনটি? এটা হবে পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়ামের কারণে এটা বর্ধিত হয়। আমাশয় রোগের জীবাণু কোনটি? ঠিক আছে, এটা একটু লিখি। আমাশয় রোগের জীবাণু, আমাশয় রোগের জীবাণু, ঠিক আছে। জীবাণু কি যদি আমি প্রশ্ন করি তাহলে আমার অ্যান্সার হবে সিগেলা। হ্যাঁ, SHIGELLA। হ্যাঁ, সিগেলা, ঠিক আছে। আমাশয় রোগের জীবাণু হচ্ছে সিগেলা। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে, দেখো, শস্য স্লাইন তৈরি করতে কোনটির গুঁড়া ব্যবহার করা হয়? তোমরা জানো শস্য স্লাইন মানে রাইস স্লাইন। এখানে হচ্ছে চালের গুঁড়া ব্যবহার করতে হয়, চালের গুঁড়া, লবণ আর পানি। হ্যাঁ, এই তিনটা দিয়ে শস্য স্লাইন তৈরি করা হয়, ঠিক আছে। এরপরে দেখো, আমি BMI দিয়ে যে কোনো তোমাকে কোশ্চেন করতে পারি। যেমন ধরো, রতনের উচ্চতা 156 সেন্টিমিটার, ঠিক আছে। আর ওজন হচ্ছে 58 কেজি, ঠিক আছে। BMI কত? BMI কত? তাহলে তুমি কি করবে, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাবে আর উপরে থাকবে তোমার 58। এটা তুমি যদি ভাগ করো তুমি পাবে 23.83। 23.83। তুমি জানো যে BMI এর কোনো একক নাই, সুতরাং এখানে কোনো একক লেখার আমার দরকার নাই, ঠিক আছে। এরপরে দেখো, কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে? এটাও ফসফরাস, ঠিক আছে। এরপরে একটা জিনিস খেয়াল করো, অতিমাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে? ধরো তোমার উপাদানগুলো আছে চিংড়ি, ইলিশ, রুই, পাবদা, তাহলে তোমার অবশ্যই হবে ইলিশ, তারপরে হবে চিংড়ি। হ্যাঁ, এরপরে আমি দেখি, উদ্ভিদের ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? ডাইব্যাক রোগ সৃষ্টি হয়, ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? এই অবজেক্টিভটাও টেস্ট পেপার খুললে পাবেই। হ্যাঁ, ডাইব্যাক রোগ সৃষ্টি হয় আসলে সালফার, ঠিক আছে। সালফারের অভাবে আমার উদ্ভিদে ডাইব্যাক রোগ সৃষ্টি হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি 100 গ্রাম, আমি যদি বলি 100 গ্রাম শর্করা, 100 গ্রাম আমিষ এবং 100 গ্রাম চর্বি, কোনটি থেকে তুমি অধিক পরিমাণ শক্তি পাবে? তোমার অ্যান্সার হবে চর্বি, ঠিক আছে। এরপরে দেখো, BMI এর আদর্শ মান কত?
বিএমআই এর আদর্শ মান কত? হ্যাঁ, বিএমআই এর আদর্শ মান হবে 18.5 থেকে 18.5 থেকে তুমি পাবে 24.9। এর মধ্যে যাদের বিএমআই এর মান আছে তারা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। ঠিক আছে, বিএমআই এর আদর্শ মান কত? 18.5 থেকে 24.9। ঠিক আছে, এরপরে তুমি চলে যাও ক্লোরোফিলের প্রধান উপকরণ নিচের কোনগুলো, মানে কোনগুলো থেকে, মানে ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপাদান, ক্লোরোফিলের প্রধান উপাদান কি? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তুমি পেতেই পারো। হ্যাঁ, ক্লোরোফিলের প্রধান উপকরণ বা প্রধান উপাদানকে আমি যেটাই বলি সেটা হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম, এমজি। ঠিক আছে, এরপরে দেখো অ্যালবুমিন একটি, অ্যালবুমিন কি মনে হচ্ছে, শুনেছো কখনো? অ্যালবুমিন একটি কি হরমোন, ভিটামিন নাকি আমিষ? অ্যালবুমিন হচ্ছে এক প্রকার আমিষ। ঠিক আছে, যা তুমি ডিমের সাদা অংশে পাবে। হ্যাঁ, অ্যালবুমিন পাওয়া যায় ডিমের সাদা অংশে। এরপরে দেখো ক্লোরোফিলের প্রধান উপাদান বলেছি। কোথায় পাকমণ্ড তৈরি হয়? ঠিক আছে, কোথায় পাকমণ্ড তৈরি হয়? কোথায় পাকমণ্ড তৈরি হয়? হ্যাঁ, পাকমণ্ড তৈরি হয় আসলে পাকস্থলীতে। ঠিক আছে, পাকস্থলীতে। হ্যাঁ, পাকমণ্ড তৈরি হয় পাকস্থলীতে। ঠিক আছে, কোনটির মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন? সুগারবিট বা মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা ইম্পর্টেন্ট। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, হ্যাঁ, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে তোমার যকৃৎ। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বি শর্করার উৎস কোনটি? ঠিক আছে, দ্বি শর্করা মানে হচ্ছে ডাইস্যাকারাইড। দ্বি শর্করার উৎস কোনটি? দ্বি শর্করা তোমার বইতে আছে হচ্ছে দুধ ও চিনি। ঠিক আছে, দুধ ও চিনি হচ্ছে দ্বি শর্করা। ঠিক আছে, এরপরে দেখো মিশ্র আমিষে অ্যামাইনো অ্যাসিড থাকে কত রকম? আমরা যে মিশ্র আমিষ তৈরি করব সেই মিশ্র আমিষে অ্যামাইনো অ্যাসিড থাকে কত? 8 রকম। ঠিক আছে, তারপরে আমি এদিকে চলে যাই। কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট যৌগ? কিটো অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ। ঠিক আছে, লালারসের এনজাইমের নাম কি? লাস্ট ওয়ান, লালারসের এনজাইমের নাম কি? লালারসের এনজাইমের নাম কি? তোমরা জানো যে লালারসে এক প্রকার এনজাইম থাকে যার নাম হচ্ছে টায়ালিন। ঠিক আছে, তাহলে লালারসে থাকছে টায়ালিন নামক এনজাইম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে থাকলো। পঞ্চম অধ্যায় থেকে এগুলাই বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ। নিজেরা একটু বাসায় দেখো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।